সুশান্ত, বিমল, জগদীশ, কার্তিক ও হিমাংশু, তারা 5 বন্ধু। তাদের মধ্যে কার্তিক সাহসী এবং গোয়ার টাইপের। সবার বয়স 25-এর নিচে। বৈশাখ মাস, বিকেলে কাল বৈশাখের এক ঝাপটা হয়ে গেছে। এখনো আকাশে মেঘে ঢাকা, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। অমাবস্যার রাত, গভীর অন্ধকার। তারা বাহির ঘরে বসে তাস খেলছে আর গল্পগুজব করছে। এক পর্যায়ে সুশান্ত বলল, কার্তিক, তুই যে এত সাহসের কথা বলিস, আমরা তোর সাহস পরীক্ষা করতে চাই। সুশান্তর কথায় সবাই সাপোর্ট করল। কার্তিক বলল, ঠিক আছে, সাহসের পরীক্ষার জন্য আমাকে কি করতে হবে? সুশান্ত বলল, শোন তাহলে। আজ অমাবস্যার অন্ধকার রাত, ঠিক 12টার সময় শ্মশানে গিয়ে একটি শাবল পুঁতে আসতে হবে। তাহলে আমরা বুঝবো তোর সাহস আছে। সবাই বলল, হ্যাঁ, এটা করতে পারলেই প্রমাণিত হবে তুই সাহসী যুবক। কার্তিক বলল, এটা আমার জন্য সহজ কাজ। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা খরস্রোত, কংস নদীর পাড়ে গভীর জঙ্গল, নদীর তীরে শ্মশান। আশেপাশে কোনো লোকালয় নেই। মেঘাচ্ছন্ন অমাবস্যার অন্ধকার, গভীর রাত, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ভূতের পরিবেশের জন্য উপযুক্ত সময়। অন্য বন্ধুরা তাকে একটি শাবল হাতে দিয়ে বলল, যা, আমরা এখানেই থাকব। তুই আসলে তোকে একটা পুরস্কার দেব। এরপর সবাই বাড়িতে গিয়ে ঘুমাবো। কার্তিক একটি ধুতি পরিধান করে লোহার শাবল হাতে নিয়ে শ্মশানের দিকে ছুটল। তাদের গ্রামের পরে বিস্তৃত মাঠ, এরপর গভীর বন পার হয়ে শ্মশানের কাছে গেল। তার কাছে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। এখানে প্রতিদিনই লাশ পুরানো হয়। শ্মশানের ধোঁয়া উঠছে। তার মনে হচ্ছে সন্ধ্যার আগেই সব দাহ হয়েছে। ভয়ে তার বুকটা ধুক ধুক করে উঠল। তাও সে সাহস করে সামনে এগিয়ে গেল। ঈশ্বরের নাম নিয়ে শাবক পুঁতে ফেলল। এদিকে 4 বন্ধু কার্তিকের অপেক্ষায় বসে আছে। শ্মশান থেকে ফিরে আসতে সময় লাগার কথা 1 ঘন্টা, কিন্তু 2 ঘন্টার পার হয়ে যাওয়ার পরও কার্তিক ফিরে আসে না। সুশান্ত বলল, চল বাড়ি গিয়ে ঘুমাই। ও মনে হয় শ্মশানে না গিয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে। কার্তিকের বাড়ি একটু দূরে, পশ্চিম পাড়ায়, আর বাকি 4 জনের বাড়ি আশেপাশে। মাঝে মাঝে কার্তিক বিমলের বাসায় ঘুমায় রাতে। তার বাড়ির লোকজন মনে করেছে আজও কার্তিক বিমলের সাথে ঘুমাচ্ছে। সকালে কার্তিকের ছোট ভাই রবি বিমলদের বাড়িতে তাকে খুঁজতে আসে। এসে তাকে আর খুঁজে পায়নি। তার বন্ধুরা জানতে পেরেছে যে কার্তিক রাতে বাড়ি যায়নি। সবাই তাকে খুঁজতে খুঁজতে শ্মশানে গেল। শ্মশানে গিয়ে দেখে সেই শাবক জাগা মতোই পুঁতে আছে, আর তার পাশে কার্তিকের লাশ পড়ে আছে। তাহলে কে হত্যা করেছে তাকে? এই রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। ভাইয়ারা, ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। ধন্যবাদ আপনাদের। আমি বাংলাদেশের শেষ প্রান্ত তেতুলিয়া থেকে বলছি। ঘটনাটি আমার নিজের সাথে ঘটেছে। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনাদের খুব বড় একজন ভক্ত। হঠাৎ একদিন গভীর রাতে আমি শুনি প্রায় বাইরে থেকে এক ভয়ঙ্কর আওয়াজ আমার কানে আসছে। আমি এই আওয়াজ শুনে খুবই ভয় পাই। তারপর সপ্তাহখানিক খেয়াল করি কোনো আওয়াজ নেই। আমি একদিন ভূতের হিন্দি মুভি দেখে রাত 12টার দিকে শুয়ে পড়ি। ঠিক ওই দিন রাতে যা ঘটল, শোবার পর আমার ঘুম আসে না। তখন আমি ফেসবুকে ঢুকি। একটু পরে ঘুমের ভাব আসে, ঘুমিয়ে পড়ি। ঘুমের অবস্থা হঠাৎ আবারও সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাই। আওয়াজটা শোনার পরও একটু পরে ঘুমিয়ে পড়ি। ঘুমের অবস্থায় কে যেন আমার শরীরটা ধরে ঝাঁকি দিল। আমি তখন ভয়ে উঠে বসি।
দেখি একটা অদ্ভুত চেহারার মেয়ে আমার সামনে বসে আছে। মেয়েটি ছিল খুবই লম্বা, চোখগুলো বড় বড়, চুলগুলো কোকড়ানো, ছোট এলোমেলো, পরনে ছিল কালো পোশাক, হাতের নখগুলো লম্বা লম্বা, দাঁতগুলো সাদা ফিটফিটে বড় বড়। প্রকৃতপক্ষে চেহারা ছিল খুবই বিকট আকৃতির। এখনো খেয়াল করলে শরীরটা শিহরে ওঠে। তখন মেয়েটাকে দেখে ভয়ে শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। ভয় চড়ে চিৎকার দেই। চিৎকার শুনে সবাই আমার রুমে আসে। দেখি মেয়েটা আর রুমে নেই। তারপরে একটু পরে আমি সুস্থ হয়ে সবাইকে সবকিছু খুলে বলি। পরের দিন সকালে এক কবিরাজ এসে আমাকে একটা তাবিজ দিয়ে বলল, এই তাবিজটা তোমার সাথে থাকলে তোমার কোনো ভয় নেই। আমি তাবিজটা গলায় দেই। কয়েকদিন পরে হঠাৎ ঘুমের অবস্থায় কে যেন আমার পা ধরে টানছে। আমি কিছু মনে করিনি, কারণ আমি জানি আমার কাছে তাবিজ আছে। আমি আবার ঘুমিয়ে পড়ি। রাত 2টার দিকে কে যেন আমার খাটটা উপর থেকে ফেলে দিল। ভয়ে আমি উঠে বসি। ভয়ে আমার শরীর থেকে ঝরঝর করে ঘাম বেরোচ্ছে। আমার সামনে দেখি আবারও সেই বিকট আকৃতির মেয়েটি বসে আছে। ভয়ে আমার কলিজা শুকিয়ে গেল। আমি এত জোরে চিৎকার দেই যেন আমার গলা ফেটে যাচ্ছে, কিন্তু কেউ আমার চিৎকার আওয়াজ শুনতে পায় না। আমি যত জোরে চিৎকার দেই, মেয়েটা তত জোরে আওয়াজ করে হাসতে থাকলো। সে হাসতে হাসতে আমার দিকে আসতে লাগলো। যখন মেয়েটি কাছে এসে আমাকে ধরতেছিল, তখন একটা জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। 30 মিনিট পর জ্ঞান ফেরে আমার। মা আমাকে বলল, তোর গলায় তাবিজ কই? আমি বললাম, আমার গলায়, কিন্তু চেয়ে দেখি তাবিজটা নেই। এই ঘটনা শুনে পাশের গ্রামের এক কবিরাজ নিয়ে আসে। কবিরাজকে সবকিছু খুলে বললাম। কবিরাজ আমার রুমে আসলো। কিছুক্ষণ পরে সে বাইরে এলো। কবিরাজ বলল, তোমার রুমের যে খাটটা আছে সেটা হলো অনেক দিনের পুরনো গাছের কাঠ দিয়ে তৈরি। ওই গাছের নিচে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। বাবা বলল, সে তো সেই 1998 সালের ঘটনা। তারপর কবিরাজ আমার রুমটা বন্ধ করে দিল এবং আমাকে তাবিজ দিল। কিন্তু 3 দিন পর আবার সেই একই ঘটনা। রাত ঠিক 12টার দিকে উঠান থেকে আমার চাচাতো ভাই সুজন আমাকে ডাকছে। আমি বাইরে গিয়ে দেখি সুজন ভাই দাঁড়িয়ে আছে। আমি বললাম, ভাইয়া তুমি এত রাতে? সে বলল, ভালো লাগে না তাই আসলাম। আমি বললাম, ভেতরে আয়। সে বলল, না চল বাইরে থেকে ঘুরে আসি। আমরা যাচ্ছি। হঠাৎ গল্প করতে করতে সে আমাকে বলল, কিরে তোর মেয়েটার খবর কি? কথাটা শুনে আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকাই। দেখে সুজন ভাইয়ের জায়গায় সেই বিকট আকৃতির মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি একটা চিৎকার দিয়ে দৌড়ে আসতে বাড়ির সামনে একটা পুকুর ছিল, পুকুরে পড়ে যাই। ভোরের দিকে আমি টের পেয়ে দেখি আমি হাসপাতালে। মাকে আমি বলি, হাসপাতালে কেন আমি? মা বলল, তুই রাতে কিভাবে যেন পুকুরে পড়ে গেছিস। পুকুরে পড়ে তোর পায়ে অনেক আঘাত পেয়েছিস। পরে আমি রাতের ঘটনা খুলে বলি। তারপরে কবিরাজ আমার বাড়িটা বন্ধ করে দিল এবং আমাকে রাতে বাইরে যেতে নিষেধ করে। সেই ভয়ে এখনো আর রাতে কোথাও বের হই না। তবে এখনো মাঝে মাঝে মনে হয় সে বিকট আওয়াজ আমার কানে আসে। ভাইয়ারা, ঘটনাটি ঘটেছিল 2013 সালে। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভাইয়ারা, আমার সাথে 2013 সালে এই ঘটনাটি ঘটে। আমি গ্রামে থাকাকালে আমাদের বাড়ি ভূতের নামে বেশ পরিচিত। আমাদের এলাকায় কম বেশি সবাই জানে আমাদের বাড়িতে ভূত আছে। আমি নিজেও অনেকবার দেখেছি। আমাদের বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে ঝোপঝাড়। দিনের বেলা ওখানে কেউ যেত না ভয়ে। আমি অনেক রাত জেগে পড়াশোনা করতাম। তাই প্রায় রাতে 12টা থেকে 1টার দিকে ঘরের একদম পাশে
কারো গুনগুন করে কান্নার শব্দ শুনতে পেতাম এবং ঘরের চালের উপরে কেউ হাঁটলে তার শব্দ পেতাম। তবুও তেমন ভয় পেতাম না, কারণ একদম ছোটবেলা থেকেই এগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছে। এখনো যদি কেউ মধ্যরাত অবধি জেগে থাকে দেখার জন্য, দেখতে পাবে উঠোনের মাঝখানে দিয়ে একজন মহিলা সাদা কাপড় পরে উঠানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে। তারপর সাদা ঘোড়া এবং অনেকটা গরুর আকৃতির মতো দেখা যায়, কিন্তু সেটার মাথা নেই। একদিনের ঘটনা বলি। জানেন যে সাধারণত গ্রামের বাথরুম একটু দূরে হয়ে থাকে। আমাদের বাথরুমটা ছিল বাসার পেছনে, তার পাশে ছিল ছোট একটা পুকুর এবং তার পাশে অনেক বড় একটি তাল গাছ। সেদিন ছিল জ্যোৎস্না রাত। আমার খালামণি বাথরুমে যাবার জন্য বের হলো। শেষ করে যখন পুকুরে হাত পা ধুতে ছিল, হঠাৎ করে তার চোখ যায় কর্নারের তাল গাছের দিকে। সে তাকিয়ে দেখে একজন লোক সাদা কাপড় পরা, সে তাল গাছের উপর থেকে নিচে নামছে, পা উপরের দিকে এবং মাথার নিচের দিকে। তার নামতে নামতে কোথাও যেন উধাও হয়ে গেল। খালামণি ভয় পেল অনেক। তখন সে পেছনে কারো উপস্থিতির শব্দ পায়। তাকিয়ে দেখে একজন মহিলা। খালামণি ভাবছে হয়তো তার বড় ভাবি আসছে মনে হয় বাথরুম করার জন্য। সে বলে, ভাবি তুমি আসছো? কোনো সারা শব্দ নাই। একটু পরে সেও ঘাটে নামলো হাত পা ধোয়ার জন্য। তখনও খালামণি জানে না যে তার পাশে কি সত্যি তার ভাবি না অন্য কেউ, কারণ তার মাথায় কাপড় দিয়ে ঘুমটা ছিল। খালামণি তাকে বলে, আমি উপরে দাঁড়িয়ে আছি, তুমি আসো। এই বলে যখন উপরে উঠতে যাবে, তখনই তার হাত ধরে পানির ভেতরে ফেলে দেয়। অনেকক্ষণ তাকে চুবায়। এরপর আর কিছুই তার মনে নেই। এদিকে তাকে বাসায় দেখতে না পেয়ে সবাই খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পরে দেখে পুকুর পাড়ে সে পড়ে আছে। তাকে বাসায় আনা হয়। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সবকিছু সবাইকে খুলে বলে। ওই দিনের পরের থেকে খালামণি ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। সব সময় একা একা থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। আর সে প্রতিদিন রাতে কান্না করত আর বলতো, আমায় নিয়ে যাবে, আমায় নিয়ে যাবে। অনেক হুজুর ফকির দেখানো হয়েছে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। আস্তে আস্তে খালামণি শুকিয়ে যেতে থাকে। অবশেষে একদিন খালামণি রক্ত বমি করে মারা যায়। তার মারা যাওয়ার প্রায় 1 মাস পর একদিন তার ভাবি দেখতে পায় উঠানে কোনো এক কোণে আমার খালামণির মতো একজন বসে আছে। আমাদের পরিবারের অনেকেই দেখেছে তা। ভাবি 3 দিন স্বপ্ন দেখেছে যে খালামণি তাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু সে কি বলে তা ভাবি কিছুতেই বুঝে না। আমার নাম মোহাম্মদ গালিব হোসেন, আমি বরিশাল থাকি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় ফিরোজ ভাই ও কনক ভাই, আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এবারে ঘটনাটা আমার নানা শ্বশুর বাড়ি এলাকায়। আমার নানা শ্বশুর বাড়ি থানা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর, গ্রাম ভেড়ামারি। এবার মূল ঘটনা প্রসঙ্গে আসে। এক মুসলিম বোনের, সে এমনিতেই খুব ইমানদার মহিলা ছিল। রোজা রাখতেন, নামাজও ঠিকঠাক মতো পড়তেন। তো ফিরোজ ভাই, সে মুসলিম বোনটির একটাই বদ অভ্যাস ছিল, সে স্টার জলসার কিরণমালা নাটক দেখত। তো ফিরোজ ভাই, ঘটনা যেদিন ঘটে তার আগের রাতে মুসলিম বোনটি ইফতার শেষে নামাজ পড়ে আবার খাওয়া দাওয়া করে শেষ করে সে কোরআন শরীফ পড়তে বসলেন এবং তার মেয়েকে বলে রাখে যখন কিরণমালা নাটক শুরু হবে তখন যেন তাকে ডাকা হয়। তারপর শুরু হয় নাটক কিরণমালা। মেয়ে ডাকে সে চলে যায়। এখানে একটি ব্যাপার হলো, যখনই বিজ্ঞাপন শুরু হয় তখন সে কোরআন শরীফ পড়তে থাকে, আর যখন বিজ্ঞাপন শেষ নাটক শুরু হয় তখন সে কোরআন শরীফ পড়া বাদ দিয়ে টেলিভিশন দেখেন। তারপর নাটক শেষে রাতে ঘুমিয়ে পড়েন। হঠাৎ সেই মুসলিম বোনটি মারা যায়। পরের দিন জানাজা শেষ। যখন কবরের দিকে নেবে, লাশটা আর উঠানো যাচ্ছে না। 50 থেকে 60 জন লোক মিলেও লাশটির খাটিয়ে উঠানো সম্ভব হচ্ছে না। তারপর হুজুর সাহেবও
দোয়া টোয়া পড়ে কোনো কাজ হয় না। হুজুর সাহেবরা ভাবছে এটা কোনো জিনের কোনো শক্তি হবে, তাই তারা পানি পড়াটা ছিটিয়ে দিল লাশের উপরে ও খাটিয়ার আশেপাশে। তবু খাটিয়া ওঠে না। তারপর সে মুসলিম বোনের মেয়েটা কান্না করে বলতেছে, আমার মা খুব ভালো ছিল, রোজা রাখতেন, নামাজ পড়তেন, এই তো গতকালই রাতে নাটকও দেখছে আর কোরআন শরীফও পড়ছিল। এই কথা সবাইকে বলেন। তারপর সবাই এই কথাটা শুনে খুবই চিন্তিত হয়ে পড়লেন। টেলিভিশনটা লাশের সামনে আনে আর পেছনে পেছনে লাশ নিয়ে যান। সেই কথা সেই কাজ। হ্যাঁ, এবার লাশ উঠেছে। এবার আগে টেলিভিশন, পরে লাশ। কিছু অবিশ্বাসী লোক চিন্তা করে বলে, টেলিভিশন থামান, দেখি লাশ যাদের ঘাড়ে তারা হার্টে নাকি। টেলিভিশন থামানোর পর যাদের ঘাড়ে লাশ